মৃত্যুর পর আত্মা, প্রেত, মৃত শরীরকে পিশাচ আশ্রয় করে নেওয়া, এইসব কাহিনী আমাদের কাছে অলীক কল্পনা। আমরা হয়তো বিশ্বাসও করি না, কারণ আমরা নিজের চোখে দেখিনি। কিন্তু আমার মা একটা প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা নিজের চোখে দেখেছিলেন তার পাশের বাড়িতে। সেই ঘটনাটা আমি আজকে আপনাদের শোনাব। আমার মা তখন স্কুলে পড়তেন। আমার মামা বাড়ি যেখানে, সেখানটাকে শহর না বলে গ্রাম বলাই ভালো। একটু উন্নত গ্রাম। প্রত্যেকটি পরিবারের বাস্তু ভিটেগুলো প্রায় কম করে 2 বিঘা জমি নিয়ে তো হবেই। আর সব বাড়িতে এত গাছপালা যে দিনের বেলাতেও অন্ধকার করে রাখে। আমি ছোটবেলা বলতাম আমাজনের জঙ্গল মনে হচ্ছে। বাড়িগুলো বেশ বড় বড় হলেও গাছের জঙ্গলের জন্য বাইরে থেকে দেখাই যেত না। তা আমার ছোটবেলায় আমি যদি এরকম দেখি, তাহলে আমার মার ছোটবেলায় কি ছিল ভাবুন। তিনি একজন রিটায়ার্ড পারসন। তখন ইলেকট্রিসিটিও আসেনি। ওই এলাকাগুলো গা ছমছমে ছিল। মামা বাড়িতে গিয়ে আমি কোনোদিন থাকতে চাইতাম না। এই ঘটনার চরিত্র এবং জায়গার নাম আমি একটু আড়ালে রাখছি, কারণ যেহেতু আমার মার নিজের চোখে দেখা ঘটনা ছোটবেলায়, হয়তো চেনাশোনা লোকেরা একটু বিব্রত হতে পারেন। গল্পটা পুরোটা শুনবেন আর সকলকে শেয়ার করে শোনাবেন। আমার মামা বাড়ির পাশের বাড়িটা ছিল সুনীল মামাদের। সুনীল মামা ছিলেন আমার মামার বন্ধু। মামা বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতেন, কারণ দুজনে একই ক্লাসে পড়তেন। আমার মামা আবার আমার মার থেকে একটু ছোট। আমার মা তখন ক্লাস 7 কি 8-এ পড়েন হয়তো। আমার দিদিমা খুব স্নেহ করতেন সুনীল মামাকে। আমার মাকে সুনীল মামা ছোটদি বলে ডাকতেন। আমি অবশ্যই মামাদের চোখে দেখিনি। তারা সব বাড়িঘর বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। এই মামাদের বাড়ি ছিল অনেকখানি জায়গা নিয়ে নাকি, প্রায় 6-7 বিঘা হবে, আর ঝোপ জঙ্গলে ভর্তি। বাঁশ বাগান, আম বাগান, ডোবা, এইসবের মাঝখানে ছিল মামাদের বাড়ি। বেশ অবস্থাপন্ন গৃহস্থ ছিলেন তারা। আর এই 6-7 বিঘা জমির মধ্যে এত জঙ্গল পেরিয়ে ওই সুনীল মামাদের খোঁজ খবর নিতে প্রতিবেশীরা স্বাভাবিকভাবেই কেউ যেতেন না, খুব যদি প্রয়োজন না পড়ত। আগেই বলেছি সুনীল মামা খুব আমার মামা বাড়িতে আসতেন। একদিন আমার মামা বাড়িতে এসে তিনি বসে বসে গল্প করছেন। সেদিনকে স্কুল ছুটি। তা আমার মা ওনাকে জিজ্ঞাসা করলেন হঠাৎ করে যে, হ্যাঁ রে সুনীল, তোর ঠাকুরমা কেমন আছেন? ওনার তো এখন অনেক বয়স হবার কথা, সুস্থ আছেন? সুনীল মামা কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থেকে বললেন, আমাদের বাড়িতে তো আর যাস না ছোটদি, অনেক দিন যাস না। চল না, ঠাকুমা কেমন আছেন নিজের চোখেই না হয় একবার দেখে আসবি। মাও ভাবেন ঠিক আছে, অনেক দিন ওদের বাড়িতে যাওয়া হয় না, যাই একবার দেখেই আসি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। এই ভেবে মা সুনীল মামার সঙ্গে ওনাদের বাড়িতে গেলেন। আমার মামার ওই বন্ধুদের বাড়ি নাকি ছিল ইটের উঁচু ভিতের ওপরে মাটির বেশ অনেকগুলো বড় বড় ঘর, বেশ ছড়ানো। ওনাদের বাড়ি পৌঁছে মা সকলের সঙ্গে কুশল বিনিময়ের পরে ঠাকুমাকে দেখতে পেল না। মা তখন সুনীল মামাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে সুনীল, ঠাকুমা কোথায়?
মামা তখন মাকে বড় বারান্দার কোণে একটা টিন আর বাঁশের চটা দিয়ে বানানো একটা ঘরের সামনে নিয়ে গেলেন। গিয়ে বললেন, দেখে আয় ছোটদি, ঠাকুমা এখন এই ঘরেই থাকেন। মা একটু অবাকও হলেন, আবার মনে মনে রাগও হলেন যে এত বড় বাড়ি, এতগুলো ঘর, ঠাকুমাকে এইভাবে বারান্দায় ফেলে রেখেছে এরা তো মোটেই ভালো লোক না। যাই হোক, ঘরের টিনের দরজা ঠেলে ঢুকে থমকে যেতে হলো মাকে একটু। ঘরের ভেতর মরা আলো আর কিরকম একটা যেন নোংরা কটু গন্ধ ছাড়ছে। ঘরের এক কোণে বিছনা করা তক্তাপোষের ওপরে যে জীবটা শুয়ে আছে তাকে দেখে শিরদাঁড়া দিয়ে মার ঠান্ডা স্রোত বয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলার কাছে আটকে গেল। চেঁচাতে গিয়ে আওয়াজও বেরোলো না, পরিবর্তে একটা কেমন যেন গো গো করে আওয়াজ বেরোতে থাকে। মনে হয় পৈতৃক প্রাণটা বুঝিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে, অথচ মা পালাতেও পারছেন না ওই ঘর থেকে। ভয়ে যেন পা দুটো কে মাটির সঙ্গে আটকে দিয়েছে। মুখ দিয়ে কেমন যেন একটা গোঙানির আওয়াজ বেরোচ্ছে। সেই শুনে সুনীল মামা ছুট্টে ঘরে ঢুকে হাত ধরে মাকে টেনে নিয়ে আসলেন বাইরে। এবার আপনাদের কৌতূহল হবে যে আমার মা সেদিন কি দেখেছিলেন। যা দেখেছিলেন তা হলো, ওই ঘরে বিছানায় শুয়ে আছে একটা অদ্ভুত জীব, গায়ে ছাল চামড়া ওঠা কুকুরের মতো, সরু সরু ধারালো দাঁত মুখে, এক অদ্ভুত কিম্ভূত কিমাকার জীব, যার সঙ্গে মানুষের শরীরের কোনো সাদৃশ্যই চলে না। জীবটা নির্জীব হয়ে মরার মতো বিছানায় পড়ে আছে। এটা কি করে রামের ঠাকুমা হতে পারে? মানুষই নয় এটা, মা মেলাতেই পারেন না। মামাদের উঠোনে তাড়াতাড়ি করে মা নেমে আসেন বাড়ি ফেরার জন্য। আর সেই ঘরের দিকে তাকিয়ে দেখেন যে ঠাকুমার ঘরের বেশ শক্ত বাঁশের বেড়া একটা জায়গায় গোল করে ভাঙা। বেশ শক্তি প্রয়োগ না করলে সেই বেড়া ভাঙা যাবে না। মা সেই দিকে তাকিয়ে আছেন দেখে মামা বিষণ্ণভাবে হাসতে হাসতে মাকে বলেন, দেখলি ছোটদি আমার ঠাকুমাকে? এই যে দেখছিস জীবটা মরার মতন শুয়ে আছে, বাইরে কেন রেখেছি আমরা জানিস? আমরাও জানি না ওটা কি। তবে আমার ঠাকুমা আস্তে আস্তে ওই রকম হয়ে গিয়েছেন। দিনের আলো যতক্ষণ থাকে মরার মতন শুয়ে থাকে, কোনো জোর থাকে না। রাত হলেই অমানুষিক চিৎকার করতে থাকে। আর ওই যে দেখছিস বেড়া ভাঙা, ওটা রাতে ঠাকুমাই ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল রে। ওনাকে আমরা কেন ঘরে রাখতে পারি না এখন বুঝলি তো? আমরা সবাই ভয় পাই। আদৌ জানি না আমরা ওটা আমার ঠাকুমা কিনা, আর কেন এমন হলো। যাই হোক, সুনীল মামাদের বাড়িতে এই রকম ঘটনা নিজের চোখে দেখার পর মা অসুস্থ বোধ করতে থাকেন। সুনীল মামা মাকে বাড়িতে পৌঁছে দিয়ে যান। বেশ কিছুদিন মা অসুস্থ বোধ করতেন, তারপর আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যান। কিছুদিন পরে শোনা গেল সুনীল মামার ঠাকুমা মারা গিয়েছেন। আমার মামা গেলেন বন্ধুকে দাহ কার্যে সাহায্য করতে। সেখানে ঘটল একটা অতি আশ্চর্য ঘটনা। আগেই আপনাদের বলেছি
যে সুনীল মামাদের বাড়ির বাস্তু ভিটে ছিল পাড়ার মধ্যে সব থেকে বেশি জায়গা নিয়ে। প্রচুর গাছপালায় জঙ্গল হয়ে থাকত, বাঁশ বন, আম বাগান, ডোবা, কি না ছিল সেখানে নাকি। আর মা বাবার মুখে শুনেছি আগে গ্রামের দিকে অনেক বাড়িতেই যাদের অনেক বেশি জায়গা, তারা নাকি নিজেদের প্রিয়জন কেউ মারা গেলে শ্মশানে না নিয়ে গিয়ে নিজেদের জায়গাতেই পোড়াত। তা সুনীল মামারাও নাকি ঠিক করলো যে নিজেদের বাগানের নির্জন এক কোণে বড় আম গাছের ছায়ায় চিতা বানিয়ে ঠাকুমার সব পোড়ানো হবে, শ্মশানে আর যাওয়া হবে না। সেই মতো চিতা বানিয়ে সব তোলা হলো চিতায়। মুখাগ্নি করলেন সুনীল মামার বাবা। যেই না চিতায় আগুন দিয়েছে অমনি নাকি ওই আম গাছের ওপর থেকে ছড়ছড় করে কে পেচ্ছাপ করে দিল চিতার মধ্যে। তার পরিমাণ নাকি এত বেশি ছিল যে চিতা নিভে গেল আর বিকট দুর্গন্ধ ছড়াতে লাগলো চতুর্দিকে। যারা সেখানে উপস্থিত ছিলেন, আমার মামাও কিন্তু উপস্থিত ছিলেন, সবাই ভয়ে কাঁটা এমন অনর্থ কাণ্ড দেখে। তার উপর কোথাও কিছু নেই, ঠান্ডা ঝোড়ো হাওয়া চিতা ঘিরে যেন ঘুরছে। এমন 2-3 বার হবার পর প্রচুর কেরোসিন ঢেলে আবার চিতায় আগুন দেওয়া হলো। পরক্ষণেই আম গাছের একটা বিশাল মোটা ডাল চিতার উপর পড়ে চিতা ভেঙে দুভাগ, আগুন ছিটকে উঠল চতুর্দিকে। সবাই তো পড়ি মরি করে দৌড়ে চতুর্দিকে ছিটকে গিয়ে পালালো, প্রাণ বাঁচল, নাহলে কিন্তু অনেকেরই গায়ে ওই চিতার আগুন ঠিকরে পড়ত। কিন্তু মরা তো পোড়াতে হবে, কিন্তু কিভাবে? যাই হোক, ভয়কে দূরে ঠেলে রেখে আবার সবাই এক এক করে ফিরে এসে চিতা সাজানো হলো, সবও তোলা হলো। এবারে কিন্তু নাকি আর কোনো বিঘ্ন ঘটল না, নির্বিঘ্নে সব দাহ হলো। সত্যি পৃথিবীতে কত আশ্চর্য ব্যাপার স্যাপার ঘটে না, আমরা তার কতটুকুই বা জানি। এক এক সময় মনে হয় পৃথিবীর ব্যাপারে আমরা কিছুই জানি না।